আব্দুর রাজ্জাক সাহেব আমাকে বললেন যে আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে যে জামায়াতের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে যুদ্ধাপরাধের মামলা শুরু হতে যাচ্ছে সেই মামলার কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি একটা টিম তৈরি করছি, সেই টিমে সবাইকে নির্দিষ্ট দায়িত্ব থাকবে, তোমার কোনো নির্দিষ্ট দায়িত্ব নাই। তাই বলুন স্যার আমি কী করবো? বলে তুমি আমাকে সহযোগিতা করবা, এটাই তোমার দায়িত্ব, তুমি আমার স্পেশাল এইড, তুমি আমার সাথে থাকবা, আমার কাজ সব সহযোগিতা তোমাকে করতে হবে। তো আলহামদুলিল্লাহ এই কাজ আমার জন্য মনে হয়েছে যে পরম সৌভাগ্য। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে ন্যাক্কারজনক জুডিশিয়াল মার্ডারের যে ক্ষেত্র তৈরি হচ্ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে, যুদ্ধাপরাধ বিচারের নামে, সেই বিচারে যাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে ডিফেন্ড করার দায়িত্ব যদি বাংলাদেশের যাদের ভিতরে ন্যায়পরায়ণতা আছে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আছে যারা জীবন দেওয়ার জন্য তৈরি ছিল, সেখানে আল্লাহ আমাকে বাছাই করেছেন এই কাজটা করার জন্য। আমার কাছে মনে হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে সুযোগ, এবং আমি আমার ব্যক্তি জীবন, অবসর, পরিবার, সন্তান সবার চেয়ে এই দায়িত্বকে বড় মনে করেছি, এবং যতটুকু সময় আমার মধ্যে ছিল আমি পুরোটাই এখানে ইনভেস্ট করার চেষ্টা করেছি। এবং সারা দুনিয়ার সাক্ষী, যখন আমরা কাজ শুরু করি তখন আমাদের সবচেয়ে বড় শত্রু ছিল তথ্য। আপনারা সবাই জানবেন সারা দেশে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রথম নয়, সারা বিশ্বে তো প্রথম নয়। ফ্যাসিবাদের উত্থানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে দুটো: এক, যথাযথ বিরোধী দলের যথাযথ নেতৃত্বের অভাব; দুই, তথ্য অভাব অথবা গোপনীয়তা। গোপনীয়তা হচ্ছে এবং মানুষকে কথা বলতে না দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের সবচেয়ে বড় প্রয়োজনীয় একটা জিনিস। এটা যদি কোনো ফ্যাসিবাদ না থাকে সে কোনো ফ্যাসিবাদই হতে পারবে না। এবং এর সবচেয়ে প্রথম যে ট্রায়াল এরিনা, যেটা দিয়ে ফ্যাসিবাদের বীজ বাংলাদেশে বপন হয়েছিল, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে। সেখানে তারা সবাই নিশ্চিত করেছিল যে বাংলাদেশের মিডিয়া, ম্যাস মিডিয়া, টেলিভিশন, পত্রিকা, তারা যেন একমাত্র সরকার তৎকালীন ফ্যাসিবাদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভের বাইরে কেউ যেন কথা বলতে না পারে। তার জন্য আমরা দেখেছি খুব শুরুতেই যেসব মিডিয়াতে তার বিরুদ্ধে কথা বলার সম্ভাবনা থাকতে হবে তাদেরকে তারা বন্ধ করে দেয়। দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেয়, চ্যানেল 1 বন্ধ করে দেয়, আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়, একাধিক সাংবাদিককে গ্রেফতার করে নির্যাতন করা হয়, এবং আমাদের সম্পাদককে অনির্দিষ্টকাল জেলে বন্দী রাখা হয়, নির্যাতন করা হয়। তো আমরা যারা এই মামলায় নিয়োজিত ছিলাম, আমরা দেখলাম যে এই মামলায় যেসব জিনিসগুলো সরাসরি আইনের লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, ন্যায় বিচারের লঙ্ঘন, সেগুলো নিয়ে বাংলাদেশের মিডিয়ায় কোথাও লেখা হচ্ছে না, কারণ দেখতে পাচ্ছে না কেউ। যদি কোনো পত্রিকা লেখে সেই পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে, যদি কোনো টেলিভিশন বলছে সেই টেলিভিশন বন্ধ হয়ে যাচ্ছে, যদি কোনো ব্যক্তি বলছে তাকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে কাউকে না কাউকে কথা বলতে হবে, বিশেষ করে আমরা যারা এই মামলায় নিয়োজিত আইনজীবী, এই বিষয়ে কথা বলার জন্য এর যে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ আর কি হতে পারে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে সবচেয়ে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অডিয়েন্স। আল্লাহ যেহেতু আমাকে তৌফিক দিয়েছেন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার, আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন কয়েকটা দেশ ভ্রমণ করার, পশ্চিমাদের সাথে ওঠা বসার সুযোগ হওয়ার কারণে আমি বুঝতে পারতাম যে তাদের কোথায় অ্যাটেনশন আছে, কী তাদের প্রয়োজন, কোথায় তারা কী তাদের চাহিদা, তথ্যের চাহিদা। আমি সেই জন্য মামলার যে খুঁটিনাটি টেকনিক্যাল সাইটগুলো আছে, আপনারা সবাই এখানে সবাই ঢাকা ইউনিভার্সিটির বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠের ছাত্ররা, আপনাদেরকে বুঝবেন যে যারা উন্নত বিশ্ব, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং ডেভেলপ ওয়ার্ল্ড, সেখানে আপনাকে কখনো কনক্লুশন টানতে হয় না, আপনি বলতে হয় না ও ফ্যাসিবাদ। আমরা এখন বাংলাদেশে বলছি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ, মনে রাখবেন ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে বলতে হয় না এটা ফ্যাসিবাদ। আপনি শুধু বলবেন যে এখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, এখানে মানুষের মৌলিক অধিকার নেই, কনক্লুশন তারা টেনে নেবে। তো আমি সেই কাজটা করছিলাম। প্রতিদিন যখন বিচারের কাজ শেষ হতো আমি কোর্টের চেম্বারে যেয়ে এই মামলার খুঁটিনাটি দিকগুলো নিয়ে একটা পোস্ট দিতাম ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, ব্লগে, এবং ধীরে ধীরে এই পোস্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে
তাদের অ্যাটেনশন ড্র করতে সম্মুখ হয়েছিল। তারা শুধু এটা পড়তো তাই না, তারা আমার সাথে যোগাযোগ করতে এর বিস্তারিত ব্যাখ্যা জানতে চাইত। এবং এই কাজটাই তৎকালীন ফ্যাসিবাদদের জন্য চোখের শুল হয়ে দাঁড়ায়। আপনারা মনে রাখবেন যে বাংলাদেশের যে কূটনীতিক মহল, তারা অনেক কিছু মনে করে, তাদের ব্যাপারে অনেক ভুল ধারণা আছে। এটা টেকনিক্যাল টার্ম আপনাদের জানা থাকা দরকার। বাংলাদেশের যারা কূটনীতিক মিশনে যারা আছে, তারা হচ্ছে ওই সরকারের সাংবাদিক। এই দেশে কি হচ্ছে সেটা তাদের নীতি নির্ধারককে জানানোর দায়িত্ব হচ্ছে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের। এটা তাদের প্রধান কাজ। আমাদের সাংবাদিকতার একটা অন্যতম গ্যাপ হচ্ছে তারা কোনো এক পক্ষের এক পেশীয় নিউজ প্রায় ছেপে দেয়। নিয়ম হচ্ছে কোনো একটা ঘটনার দুই পক্ষের কাছ থেকে এর জবাব জানতে হবে। যে অভিযোগ করছে তার কাছ থেকে শুনতে হবে, যার ব্যাপারে অভিযোগ তার কাছ থেকে এর উত্তর জানতে যেতে হবে, যে উনি বলছেন যে এই আপনার অভিযোগ, আপনার মতামত কি। যুদ্ধবাদ বিষয়ে আমরা দেখেছি যে আমাদের জামাত নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ফলাও করে প্রচারিত হতো, কিন্তু জামাতের বক্তব্য প্রচারিত হতো না। যখন আসামিপক্ষে যখন সাক্ষী দিত তখন সেটা বড় হেডলাইন পেত, কিন্তু এই যে জেরায় যেসব ত্রুটি এসছে সেগুলো কোনো জায়গা পেত না। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে কূটনীতিক মহল জানতে চেত যে এই সাক্ষীর গ্যাপটা কি আছে, এই অভিযোগের কাউন্টার আর্গুমেন্টটা কি। এই তথ্যগুলো তারা সংগ্রহ করছিল। আমরা যারা যুদ্ধবাদ বিচারে আসামিপক্ষের আইনজীবী হিসেবে নিয়োজিত ছিলাম, সেটা আমরা ব্লগে, ফেসবুকে, টুইটারে কথা বলতাম, এবং আমাদেরকে তারা যখন আমন্ত্রণ করতো আমরা তাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতাম। এবং আমরা যেটা বলতাম সেটা তারা সরকার পক্ষ হচ্ছে যেহেতু বলতো যে এই অভিযোগ আপনাদের বিরুদ্ধে, আপনাদের জবাব কি। এবং যেটা হয়েছিল যে বেশিরভাগের জবাব তাদের কাছে ছিল না। তারা প্রকাশ্যে বিচারপক্ষকে হস্তক্ষেপ করছিল, তারা এটা অস্বীকার করতে পারছিল না। তারা সাক্ষীকে ট্রাইব্যুনাল থেকে অপহরণ করে নিগম করছিল, এটা তারা অস্বীকার করার সুযোগ ছিল না। আমরা যারা বিচার প্রক্রিয়ার সাথে জড়িত আইনজীবীদেরকে হয়রানি তারা করছিলেন আমি গুম হওয়ার আগে, এটার উত্তর তাদের ছিল না। যখন তারা দেখলো যে এর উত্তর তারা দিতে পারছে না, তখন তারা সিদ্ধান্ত নেন যারা কথা বলছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। তার ভিকটিম আমি, আজমি ভাই এবং হুমায়ুন কাদের চৌধুরী এবং অন্যান্য ভিকটিম যারা আছে যুদ্ধ মামলার সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে তার টার্গেট করে। তো আমি আমার বাবার মামলার কাজ পরিচালনা করার শেষ সময় একদিন কোর্ট থেকে বাসায় ফেরত যাচ্ছি, এমন সময় দেখলাম যে সাদা মাইক্রোবাস আমার পিছিয়ে ঘুরছে। এর আগে বিভিন্ন সাংবাদিক মহল থেকে, এবং আমরা যখন ইংল্যান্ডে পড়াশোনা করছি তখন তো রাজনীতি ছিল না, সবাই একসঙ্গে বন্ধু ছিলাম। অনেক বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দের সন্তান আমাদের সাথে একসঙ্গে ল করেছে। এরকম একজন শুভাকাঙ্ক্ষী আমাকে জানিয়েছেন যে তোমার নাম আমি এমন কিছু লোকের মুখে শুনছি, আমি যদি তোমার জায়গায় হতো আমি পরিবার নিয়ে দেশ থেকে চলে যেতাম, তুমি চলে যাও। তা আমি তার কথাটা নিয়ে আমার পিতার কাছে চলে গেলাম জেলখানায়, যে বললাম যে বাবা তুমি তো আমার বন্ধুকে চেনো, ফাদারকেও চেনো। সে আমাকে এই ইনফরমেশনটা দিয়েছেন যে আমার লেখা কথাবার্তার কারণে সরকারি এমন কিছু লোকের মুখে আমার ব্যাপারে এমন কিছু কথা তারা শুনেছে, তাদের সাজেশন যে আমার পরিবার নিয়ে আমার দেশে বেড়ে চলে যাওয়া উচিত। আমার পিতা একটু মুচকি হাসলেন, এসে বললেন আল্লাহ বাবা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তুমি যদি না থাকো আবার জানাজা নামাজ কে পড়াবে বাবা, জানাজা নামাজ পড়ার জন্য তুমি থাকো আল্লাহর উপর তাওয়াক্কুল। আমি বললাম যে এখনো আশা তো হবে না আপু, এখনো ট্রায়াল চলছে, আপিল সামনে আছে। তো আমি আইনজীবী হিসেবে জানি এর আগে সবকটা মামলায় আমি সম্পৃক্ত ছিলাম, যে এই বিচার বিভাগে আইওয়াস ছাড়া কিছু হয় না। আওয়ামী লীগ আমাদের বিচার বিভাগটা রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছিল, এবং আমি বিবাহের পর আমি বের হবো জানতে পেরেছি প্রধান বিচারপতিকেও দেশ থেকে তারা বাধ্য করেছিল। কিন্তু তারপর সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বললাম, তিনি আমাকে বললেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তুমি যতটুকু সাবধান হওয়া সম্ভব করো, আর শেষ মুহূর্তে আমার দাফনের জন্য জানাজা পড়ার জন্য তোমাকে থাকতে হবে। তো আমি আল্লাহর তাওয়াক্কুল থেকে গেলাম। তার 3 দিন পরেই আমি যখন কোর্ট থেকে ফিরছি আমার পিছিয়ে দেখলাম যে মাইক্রোবাস ফলো করছে আমাকে। তো আমার মধ্যে আশঙ্কা জন্মালো যে এটার ভালো লক্ষণ নয়। আমি আমার ড্রাইভারকে বললাম যে কোনো মতে রাস্তায় থামা যাবে না, যদি কোনো মতে গাড়ি রাস্তায় থামানোর চেষ্টা করে তুমি ওভারটেক করে চলে যাবা, দরকার পড়বে ওই গাড়ির সাথে লাগাই দেবে, কিন্তু তারপরও তুমি রাস্তায় থামবা না। তো আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার সাহসিকতার সাথে সে পুরো রাস্তা চালিয়ে গেল, তার রাস্তায় আমাকে থাকানোর চেষ্টা করলো। যেই মুহূর্তে আমি বাসায় পৌঁছে গেলাম তখন আমার মনে এইটুকু সান্ত্বনা কাজ করলো যে বাসা থেকে তো আর গুম করতে পারবে না, কারণ আমার বাসায় আমার দারোয়ান আছে, আমার স্ত্রী আছে, সন্তান আছে, সবাই আছে।
কিছুক্ষণ পর দেখলাম আমার দরজায় জোরে জোরে কর্ন মারছেন। আমি দরজার পিপ হোল দিয়ে দেখলাম যে 8-10 জন উঁচু শরীর, মানে লম্বা এবং বেশ কয়েকজন উঁচু লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি বুঝে গেলাম যে এরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক। আমি দরজার যে চেইনটা আছে সেটা লাগিয়ে হালকা দরজা ওপেন করে বললাম যে আপনারা কারা। তো বলল যে ব্যারিস্টার সাহেব আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি আসেন আমাদের সাথে। তাই বললাম আপনারা কারা, আপনার পরিচয় কি? তো আমাদের সাথে আসতে হবে, যেতে হবে, চলো। তাই আমি বললাম যে দেখেন আমি তো একজন আইনের ছাত্র, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। আপনারা যদি আমাকে গ্রেফতার করতে চান, প্রথমত হচ্ছে আপনাদেরকে পরিচয় দিতে হবে, আপনার সাদা পোশাকে এসেছেন, আপনারা কারা, এই পরিচয়ের প্রমাণ দেখাতে হবে যে আপনারা এই বাহিনীর লোক। দ্বিতীয়ত হচ্ছে আমার জন্য একটি গ্রেফতারের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে, এটা কোর্টের বিধান, আইনের বিধান। আমি এগুলো দেখান কি কেন নিচ্ছেন, ওয়ারেন্ট কোথায়, আপনাদের পরিচয় কি? তো তারা বললো যে আমাদের এইসব কিছুই লাগে না, আসেন। তাহলে দরজা লাগাই দিয়ে ফ্যামিলিকে বললাম যে দেখো ওরা তো নিতে আসছে, কী করা যায়। তো আমি যে বাসায়, তখন আমি একটা ভাড়া বাসায় থাকতাম, ভাড়া বাসার যে তৎকালীন যে মালিক সে একজন ব্রিগেডিয়ার জেনারেল, আমি তো মিরপুর ডিওএইচএস থাকি, তাকে আমি ইন্টারভিউ ফোন দিলাম। তো দেখলাম যে সেও খুব ঘাবড়ে ওঠে। আমি বললাম যে আমাকে নিতে আসছে, কী করেন? সে বললো বাবা কমপ্লাই করা তো উপায় নেই, কিছু করার নেই। তো এই সময় দেখলাম যে তারা খুব জোরে জোরে দরজা, মানে রীতিমতো ভেঙে ফেলে আমাকে কিল দিচ্ছে, জোরে জোরে কলিং বেল বাজাচ্ছে। তো আমি বুঝতে পারলাম যে আসলে এখন এটা রোধ করার কোনো উপায় নেই। যদি আমি দরজা নিজে না খুলি তারা হয়তো দরজা ভেঙে ভিতরে ঢুকবে। আমার ঘরে দুটো বাচ্চা শিশু আছে, শিশু মেয়ে ছিল, আমার স্ত্রী আছে, আমার বোন আছে। এদের সামনে যদি তারা আমার সাথে দুর্ব্যবহার করে তাহলে এটা তাদের জন্য খুব খারাপ একটা স্মৃতি হয়ে থাকে। আর আমি মনে করলাম যেহেতু বাসায় চলে আসছে, এখান থেকে আর যাই করুক গুম করতে পারবে না এত সাক্ষীর সামনে দিয়ে। তো তখন আমি আস্তে করে দরজাটা যেই হালকা খুললাম, সাথে সাথে তারা হাত ঢুকিয়ে একজন কলার আর দুই হাত দিয়ে হাঁচকা টান দিয়ে নিয়ে গেল। তখন আমি খালি পায়ে ছিলাম। আমার বাচ্চাদের সবসময় যেমন, আমার 2 মেয়ে খুব চঞ্চল ছিল, তারা প্রায় বাইরে খালি পায়ে দৌড় চলে যেত। তাই বাচ্চা সবসময়, আমি সবসময় তাদেরকে বলতাম খালি পেয়ে যাবে না আম্মু, জুতা পরে যাও, খালি পেয়ে যাবে না জুতা পরে যাও। যখন তারা আমাকে বের করে নিচ্ছে তখন আমার ছোট মেয়ে চিৎকার করে বলো বাবা তুমি খালি পেয়ে বেড়ে যাচ্ছ, বাবা তুমি খালি পেয়ে বেড়ে যাচ্ছ। ও তো বুঝতে পারছে না কি হচ্ছে, ও তো বুঝতে পারেনি যে এই ঘুমের শুরু এখানে। তো আমি তো ওর কথা উত্তর দিয়ে বসে তার টাইমে হেঁচে আমাকে সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। ওই মেয়ে তখন দৌড়ে আমার শুরাকে আমার জুতাটা নিয়ে পিছু পিছু দৌড়াচ্ছে, বাবা তুমি খালি পেয়ে বেড়ে যাচ্ছ, তুমি খালি পেয়ে বেড়ে যাচ্ছ। তাদের একজন তার হাত থেকে জুতাটা নিয়ে আমাকে গাড়িতে উঠায়। গাড়িতে উঠে প্রথমে হাত করার পরে তারপর গাড়ি চলে যায়। কিছু দূর যাওয়ার পর তারা দেখলাম যে চোখ বাঁধার জন্য কাপড় বেঁধে আমার চোখের দিকে আছে। তখন আমি বাধা দিলাম যে আমি তো আপনাদের সাথে এখন আর কোনো রেজিস্ট করছি না, আমি কোঅপারেট করছি, আপনারা চোখ বাঁধার চেষ্টা করছেন কেন? তখন যে অফিসার ছিল সে বলে এটাই আমাদের নিয়ম। তাই আমি আবার বললাম যে আমি তো আইনের ছাত্র, সুপ্রিম কোর্টে আছি, আইনের কোথায় আছে গ্রেফতার করার পর চোখ বাঁধতে, কি বলবেন প্লিজ? তো যে অফিসার ছিল সে দাঁত কটমটা করে বললো যে দুর্ব্যবহার করতে বাধ্য করবেন না, এমনভাবে বললো তাতে আমি বুঝলাম যে আইন আর আমাকে এখন প্রোটেকশন দিতে পারবে না। আমার চোখ বেঁধে ফেলা হলো। এই ছিল আমার 8 বছরের অন্ধকার জীবনের শুরু। এই 8টি বছর আমাকে যে কক্ষে রাখা হয়েছিল আমি বুঝতে পারিনি বাইরে কি দিন না রাত। এই অন্ধকার ঘরের ভিতরেও তারা বন্দীদেরকে চোখ বেঁধে রাখতো, হাত ধরা করে রাখতো। আমাদেরকে বলা হতো না আমি কোথায় আছি, বলা হতো না এখন কয়টা বাজে, কি দিন, তারিখ, লোকেশন, কিচ্ছু বলা হতো না। প্রথমে আমি মনে করছেন যে এটা মানে সাময়িক, নিশ্চয়ই এটা জাস্ট খানিকের জন্য হচ্ছে। কিছুক্ষণ পর আইন আদালতে আমাকে থানায় দেওয়া হবে, থানা থেকে আদালতে প্রডিউস করা হবে। আপনারা সব নিশ্চয়ই জানেন বাংলাদেশ সংবিধান অনুযায়ী 24 ঘন্টার বেশি যদি কোনো আসামিকে আইন শৃঙ্খলা বাহিনী আদালতের আদেশ ছাড়া আটক রাখে সেটা শুধু আইনের লঙ্ঘন নয়, সংবিধান লঙ্ঘন। এই অধিকারটুকু একজন বাংলাদেশের নাগরিকের বাংলাদেশ সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার যদি কেউ লঙ্ঘন করে তার শাস্তি মৃত্যুদণ্ড এই সংবিধান অনুযায়ী। সে 24 ঘন্টা পার হয়ে গেল, 1 দিন পার হলো, 2 দিন পার হলো, 1 সপ্তাহ হলো, সপ্তাহ গড়িয়ে মাস হলো, মাস গড়িয়ে 3 মাস হয়ে গেল। তখন আমি আর বুঝতে বাকি থাকলো না যে এটা আর স্বাভাবিক বন্দি জীবন নয়। আর বুঝতে বাকি থাকলো না যে আমি স্বাভাবিকভাবে আমাকে গ্রেফতার করা হয়নি। আমি প্রচণ্ড আতঙ্কের সাথে নিজে উপলব্ধি করলাম যে আমি শুনে এসেছি মানুষ গুম হয়, আমি শুনে এসেছি মানুষকে অনির্দিষ্ট আটকে রাখা হয়। আমরা গুয়ান্তানামো বের কথা শুনেছি,
বিভিন্ন টেলিভিশন এবং নাটকে সিনেমাতে দেখেছি যে বন্দীদের সাথে অনেক আচরণ করা হয়। আমি প্রচণ্ড শক অ্যান্ড টেররের সাথে আমি উপলব্ধি করলাম যে আমি এখন সেরকম একটি বন্দির শিকার হয়ে গিয়েছি। আমি নিজেকে সম্পূর্ণ খুবই কষ্ট হচ্ছিল এটা গ্রহণ করে নিতে। প্রথমত হচ্ছে একজন বাংলাদেশের নাগরিক আমি, দ্বিতীয়ত হচ্ছে আমি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি, তৃতীয়ত হচ্ছে আমি একজন যেই মামলা সেই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত মামলার আমি একজন নিয়োজিত আইনজীবী, যে মামলা আমি নিজে পরিচালনা করছি, পরিচালনা যারা করছে তাদের একজন আমি ছিলাম। এবং যে হাই প্রোফাইল একজন ইন্ডিভিজুয়ালকে তারা ফাঁসির প্রস্তুতি নিচ্ছে, তার একমাত্র পুরুষ সদস্য আমি, বাকি সবাইকে দেশে বাইরে চলে যেতে বাধ্য করেছে। এমন তো হতে পারে না যে সরকার জানে না আমি কে, এমন তো হতে পারে না যে এটা ভুল করে তারা এনেছে। ভুল করে হলেও এতদিন তাদের ভুল অবশ্যই ভেঙেছে। আমি চিন্তা করতে পারিনি যে তারা আমার সাথে, অর্থাৎ আমি নিজেকে আমি বড় করে বলছি না যে একজন আইনজীবীর সাথে, একজন যুদ্ধাপরাধ মামলার নিয়োজিত আইনজীবীর সাথে এবং যুদ্ধ মামলার যাকে ফাঁসির প্রস্তুতি দেওয়া হচ্ছে তার ছেলে সন্তানের সাথে, যিনি কিনা সব কিছু দেখছেন। সরকারের নলেজে ছিল যে আমি আমার পিতার মামলা পরিচালনা করছি, সরকারের নলেজে ছিল যে আমার পিতার জেলের সব কিছু আমি দেখছি, আমার সরকারের নলেজে ছিল যে এই মুহূর্তে একমাত্র ছেলে আমি ছিলাম, কারণ আমার আরেক ভাইকে জেল, জুলুম এবং মামলার জন্য দেশ ত্যাগ করতে হয়েছে আরও আগে। সব জানা সত্ত্বেও তারা আমার সাথে এই কাজটা করলো। আমার পিতার কে এখন মামলাটা কিভাবে চলবে? অবশ্যই অন্য সিনিয়র আইনজীবীরা আছেন, কিন্তু আমি তো ফ্যামিলির রিপ্রেজেন্টেটিভ, আমি তো কোঅর্ডিনেট করছি না। আমার পিতার জেলখানাটা আমি দেখতাম, তার কিছু লাগলে আমি জেল অফিসে যোগাযোগ করতাম, তার যা প্রয়োজন ছিল সেগুলো আমার ব্যবস্থা করতে হতো। আর যদি আল্লাহর সিদ্ধান্তে ওনার হায়াত না থেকে থাকে, যদি এই ফ্যাসিস্টকে ওনাকে শহীদ করেই দেন, তাহলে কোথায় ওনার দাফন হবে, কোথায় ওনার কে ওনার জানাজা করাবে, শেষ সাক্ষাৎ কে যোগাযোগ করবে, কে কোঅর্ডিনেট করবে? এইসব প্রশ্ন আমার ভিতরে মাথায় হাজার টন ওজনের পাথর হয়ে আমার চেপে বসছিল। কিন্তু আমি বারবার বলছিলাম হাসবুল্লাহ নি'মাল ওয়াকিল, হাসবুল্লাহ নি'মাল ওয়াকিল। আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কিচ্ছু হয় না, যা হচ্ছে অবশ্যই আল্লাহর সিদ্ধান্তই হচ্ছে, আল্লাহর সিদ্ধান্তই হবে। ভাইয়া আমার, আপনারা যারা এখানে আছেন তারা সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। অনলাইনে আমি যা বলেছি তার সব অনেকবার একাধিকবার প্রকাশ হয়েছে। আমি শিওর যে আমরা যারা এখানে আগ্রহ করে এত ব্যস্ত শিডিউলের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি যারা আছেন তাদের আপনাদের অনেক ব্যস্ত সময়টা হাতে, পড়াশোনা অনেক চাপ, এই কষ্ট করে যারা এসছেন নিশ্চয়ই আপনারা অনেকেই এটা দেখেছেন। সুতরাং আমার ভিতরের যে দীর্ঘ অভিজ্ঞতা, যেটা আমি একাধিক প্ল্যাটফর্মে একাধিকবার বলেছি, সেটা এই মুহূর্তে আমি আর রিপিট না করি। আমি এমন কিছু বলি যেটা কেউ আগে বলেনি, সেটা হচ্ছে আমাদের পরিবারদের সাফারি, আমাদের ফ্যামিলি মেম্বারদের সাফারি, সন্তানদের সাফারি, যেটা এভাবে প্রকাশিত হয়নি, এটা এভাবে হাইলাইট করা হয়নি। আমার দুই মেয়ে যখন আমাকে নিয়ে যাওয়া হয়, তারা দুজনই ক্লাসের টপ গার্ল ছিল, ফার্স্ট গার্ল ছিল, পড়াশোনায় ভালো ছিল। তারা একজন বড়জন নিজ চোখে দেখেছে আমাকে নিয়ে যাওয়া। এরপর থেকে তারা যখনই পুলিশ দেখতো, ওর মাকে জিজ্ঞেস তো, আম্মু এই লোকটা কি বলতে পারবো আমার বাবা কোথায়? এরকম একটা লোক তো আমার বাবাকে নিয়ে গেছে, তাই না? এটা একটা বলতে পারবে বাবা কোথায়? যখন শেষ সাক্ষাতের জন্য আমার পিতার কাছে যেখানে যায়, তখন আমি দাদাকে জিজ্ঞেস করছি, দাদা ভাই আব্বু কি তোমার এখানে আছে? বাবা কি তোমার এখানে আছে? যখন মাঝে মাঝে যখন ক্র্যাকডাউন হতো, তখন আমরা বাসায় থাকতে পারতাম না, যখন আত্মবিশ্বাস বাসায় চলে যেতাম, তখন আমাদের পরিবারের সাথে মাসে একবার দেখা হতো, 2 মাসে একবার দেখা হতো। বাচ্চাদেরকে নিয়ে আসতাম, বাচ্চাদেরকে আগে বলতাম না যে ওখানে বাবা আছে। কোনো আত্মীয় স্বজন বাসায় গেলে আমাকে দেখে তারা খুশি বুকে লাফ দিয়ে আসতো। আমার ঘুম হওয়ার পর যখন কোনো আত্মীয় বাসায় যেত, যে মাকে জিজ্ঞেস করতো, আম্মু বাবা কি খেলে আসবে? বাবা আসতো না, মায়ের কাছে উত্তর থাকতো না। এই কথা কোনো বলা হয় নাই। আমার মেয়ে স্কুলে ফার্স্ট হয়েছিল আমার বছর, রেজাল্ট খুশি হয়ে আমাকে ওরা কি বলছে, আম্মু আমি ফার্স্ট হয়েছি, এটা দেখার জন্য কি আব্বু আসবে? এটা দেখার জন্য কি বাবা আসবে? আমার স্ত্রীর কাছে কোনো উত্তর ছিল না। আমার ছোট মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে এখানে বড় কেটে গেল, 7টা সেলাই দিতে হলো, প্রচন্ড কষ্টে সে কাতরাচ্ছে, বলছে আম্মু আমার 7টা সেলাই দিয়েছে ওর হাতে, এখন কি আব্বু আসবে? এখন কি বাবা আসবে?
উত্তর আমাদের ফ্যামিলি দিতে পারে নাই। আমার মেয়ে যখন যায় তখন সে ক্লাস কেজি 1-এ পড়ে, কেজি 2-তে ভর্তি হবে, ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপে পিতা মাতা দুজনের সিগনেচার লাগে। স্কুল থেকে জিজ্ঞেস করছে মায়ের জায়গায় সিগনেচার আছে, ফাদারের সিগনেচার কই? কি উত্তর দেবে তারা? যদি মৃত হয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট কোথায়? যদি থাকে তাহলে সিগনেচার কোথায়? এই উত্তর দিতে পারেনি আমার স্ত্রী, আমার মা। আমি এই কথা আমার জন্য বলছি না, আমার সিম্পেথির জন্য বলছি না। এই গল্প হাজারো ফ্যামিলির যারা গুম হয়েছে, হাজারো মায়ের বুকের হাকার এভাবেই হয়েছে। সবাইকে তো আপনারা ডাকতে পারবেন না, দেখার সম্ভাবনা। যখন গুম কমিশন গঠন হয়, তদন্ত কমিশন গঠন হয়, আয়না ঘরে ভিজিট হয়, আমি যাই। ওখানে যে একটা দেখলাম যে একটা মেয়ে আমার দিকে অপলিক তাকিয়ে আছে। আমি কোনক্ষণ দেখলাম সে আমার খুব তাকাচ্ছে, আমি বুঝতে পারিনি। আমি ডাকলাম কাছে, বললাম কি ব্যাপার আমু, তুমি কে? সে বললো যে আঙ্কেল আমার আব্বার নাম সুমন, মায়ের ডাক, যেই মায়ের এই মায়ের ডাক প্রতিষ্ঠা করেছেন তার মায়ের সন্তান। আঙ্কেল গত বছর গুম দিবসে আমি আর আপনার মেয়ের পাশাপাশি আমার দুজনের ছবি নিয়ে দাঁড়িয়েছে। আপনার মায়ের, আপনার বাচ্চার হাতে ছিল আপনার ছবি, আর আমার হাতে ছিল আমার বাবার ছবি। আমি তাকে দেখে আর চোখের পানি রাখতে পারি নাই। আমার মেয়ে তো তার বাবাকে পেয়েছে, কিন্তু সেই সুমনের মা তো বাচ্চা তার বাবাকে এখন ফেরত পায়নি। অনেক কষ্টের কিছুক্ষণ নিজেকে সামনে নিয়ে ডান দিকে ফিরলাম, তখন একজন বয়স্ক মহিলা আমাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি করছে। আমি কিছু চিনতে পারছি না কে সেটা। একদিন পরিচয় করে দিল, এ আরেকজন ভিক্টিমের মা। তার ছেলের এখন কোনো সন্ধান পাওয়া যায়নি। তার মা আমাকে জড়িয়ে ধরে হয়তো অনুভব করার চেষ্টা করছে তার ছেলে পাওয়া গেলে তার কেমন লাগবে। এর মধ্যে দিয়ে চলছে আমাদের এই জীবন। আল্লাহ যাদেরকে জীবিত ফিরিয়ে এসেছে তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা বড় অংশকে তারা দিয়েছে আদালতে ভুয়ো মামলা দিয়ে, টেররিস্ট মামলা দিয়ে, জঙ্গি মামলা দিয়ে। তাদের একটা বড় অংশ কনভিক্টেড হয়ে এখন জেল খাটছে, এখনো জেলে আছে একটা অংশ। অন্যান্য যারা কোনো মতে অনেক কষ্টে সর্বস্ব বিক্রি করে জামিনের ব্যবস্থা করেছে, জঙ্গি মামলা থাকার কারণে এখন তাদের কোথাও ভালো চাকরি হচ্ছে না। সমাজে তাদের সবাইকে এখনো ভয়ের সাথে এবং অচ্ছুত হিসেবে তাদেরকে ট্রিট করে। নিজের পরিবার তাদেরকে বার্ডেন হিসেবে ট্রিট করে, কারণ তারা এখন চাকরি করতে পারছে না, তারা পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। যাদের এখনো সন্তান বাবা ফিরে আসে নাই, সেসব পরিবারের অবস্থা আরও সঙ্গীন। যেটা বললাম, স্কুলে ভর্তি হওয়ার সময় পিতার ফর্ম সাইন করার কেউ থাকে না। সব স্কুল তো বুঝেও না যে কী হয়েছে, বলাও যায় না সবসময়, কয়বার বলা যায়। একটা বড় অংশের প্রচণ্ড আর্থিক অসংকটে তারা আছেন, তাদের একমাত্র উপার্জনক্ষম এখন নিখোঁজ। অনেক যারা একটু আর্থিকভাবে স্বাবলম্বী আছে তাদের হচ্ছে প্রচণ্ড মানসিক ট্রমা। আমার যে 2 মেয়ে বলেছি তার ক্লাসে ফার্স্ট ছিল, তারা এখন ক্লাসে তারা আর অ্যাক্টিভ নয়। তাদের ক্লাসে তাদেরকে টিচাররা বলেছে তাদের পারফরমেন্স খুব উইক। আমার 2 মেয়ে খুব মিশুক ছিল। আমাদের পারিবারিক কারণে আমরা অনেক মানুষের সাথে মিশতে হয়েছে ছোটকাল থেকেই। মিশুক প্রকৃতির ছিল, এক্সট্রোভার্ট ছিল। ক্লাসে এখন তাদেরকে সবাইকে বলে যে তার কারোর সাথে মিশে না, কোনায় যে একা বসে থাকে। তাদের আইনশৃঙ্খলা বাহিনী আমার পরিবার একটা কাজ তারা যেটা করেছিল সেটা হচ্ছে আমার নিখোঁজ হওয়ার পর তারা চুপ করে বসে থাকে নাই। দেশে বাইরে সবসময় আমার ইস্যু নিয়ে তারা কন্টিনিউয়াসলি কাজ করে গেছে। যখনই কোনো মানবাধিকার সংস্থার একটা স্টেটমেন্ট দিত তখনই পাশে পুলিশ এসে হেনস্থা করত। যখনই আন্তর্জাতিকভাবে কোনো একটা আমার বিষয়ে তারা কোনো একটা প্রোটেস্ট আয়োজন করতো তখনই বাসায় পুলিশ এসে হয়রানি করতো। এবং আপনার সবাই সাক্ষী, টিউলিপকে যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন কয়েক হাজার পুলিশ বাসায় ঘেরাও করে ফেলেছিল। আশেপাশে সব ছাদে তারা অবস্থান নিয়েছিল। কয়েকশো সশস্ত্র বাহিনী আমার ঘরে প্রবেশ করেছিল। আশেপাশের লোকজন যারা জানতো না কী হচ্ছে তারা মনে করেছিল যে কোনো জঙ্গি হামলা হয়েছে মনে হয়। এই সব কিছু হয়েছে 2টো শিশু, আমার স্ত্রী এবং মায়ের উপর। আমার বাচ্চাদের এখন এই অবস্থা যে স্কুলে গার্ড দেখলে তারা ভয় পায়। তারা দুঃস্বপ্নে কেঁদে ওঠে, যে স্বপ্নে দেখে যে বাবাকে নিয়ে গেছে, মাকেও নিয়ে গেছে। এখন তারা এতিমখানায় বড় হচ্ছে। এই দুঃস্বপ্নে কেঁদে ওঠে তারা। আমি এটা এই জন্য বলছি না যে আমার স্বীকৃতি দরকার। আমি বলছি যে আমি যেটা আপনাদের সাথে বলতে পারছি, আর হাজারটা ফ্যামিলি আছে তাদের বলার কেউ নাই, তাদের জানানোর কেউ নাই। এই সাফারিং প্রত্যেকটা ফ্যামিলি। আমি আপনাদের কাছে এই কথা বলার উদ্দেশ্য নাম্বার 1, যেটা আমাদের পরিচালক ভাই বলেছেন, যে
স্বৈরশাসন উত্থানের সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে গিয়ে তথ্য এবং স্বাধীনতা। মানুষ যদি কথা বলতে পারে তারা স্বৈরাচার এবং ফ্যাসিস্ট শুরুতেই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আল্লাহর অশেষ নিয়ামতে এবং আসমান থেকে গায়েবী সাহায্যের মতো কিছু টিনেজার ছেলে মেয়েদেরকে নিয়ে আপনাদেরকে দিয়েই এই স্বৈরাচারকে তারা দেশ থেকে আল্লাহ হটিয়ে দিয়েছেন। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যে জায়গায় আছে সেখান থেকে এই ব্যাপারে কথা বলতে হবে যতটুকু বলা যায়। একটা ফেসবুক পোস্ট অনেক দূর যেতে পারে, একটি ব্লগ পোস্ট অনেক দূর যেতে পারে, একটি ইনস্টাগ্রাম পোস্ট, একটা টুইটার পোস্ট, এক্স পোস্ট, এবং এটা বলতে থাকতে হবে। এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ যাদেরকে এখন বাঁচিয়ে রেখেছেন, যাদের মধ্যে এতটুকু মূল্যবোধ আছে যে আর দেশের ফ্যাসিস্ট না ফিরে আসুক, স্বৈরাচার ফিরে না আসুক, আমাদের এই কথাগুলো আপনি সব জায়গায় পৌঁছে দেবেন। আপনারা সবাই বয়সে তরুণ, আমরা যখন দুনিয়াতে থাকবো না তখন আপনারা থাকবেন। আমরা যখন কাজ করার জন্য অক্ষম হয়ে যাবো তখন আপনারা ক্যারিয়ারের তুঙ্গে থাকবেন। আপনারা যে জায়গায় আছেন সেখান থেকে এই ব্যাপারে কথা বলে যাবেন। কখনো কথা বলা থামবেন না, যাতে আর কোনোদিন ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে। আপনারা যদি সরব থাকেন, ফ্যাসিজম নীরব থাকবে। আপনারা নীরব হলে আবার মাথা চারা হবে সেই ফ্যাসিস্ট। আর আমাদের সেই দিন থেকে রক্ষা করুন। আমাদের যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে এই বাংলাদেশের মানুষের অধিকার এবং সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য কাজ করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে এই বিনিময় দুনিয়াতে আখিরাতে উত্তম প্রতিফল দান করুন। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।